এখানে ব্রতেল আর ফ্লাইং মিলে 12,000 আছে, 8,000 হচ্ছে ব্রতেল আর ফ্লাইং হচ্ছে 4,000। যেটা হচ্ছে যে দুর্বারের ওভারঅল মেম্বার হচ্ছে আমাদের 40,000 ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে। যারা এখানে আসে তাদের কাছে আমরা যদি ভারতের ডকুমেন্টস দেখি তাহলে আমরা সবাইকে ভারতীয় ধরে নেব। এই যে 11টা ডকুমেন্টস আনতে বলেছে, সত্যি কি আজকে সবার কাছে খুঁজলে 11টা ডকুমেন্টস কি পাওয়া যাবে? পাওয়া তো যাবে না। অফিসিয়ালি ডকুমেন্টস মানে ভোটার আই কার্ড 2002 সালে তৈরি হয়, তাহলে যথারীতি 2002 সালের ভোটার লিস্টে যৌনকর্মীদের নাম থাকবে না। যেহেতু আমরা বাড়িতে যেতে পারি না সবাই, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর, বা বাড়ি থেকে চলে এসে বাড়ি থেকে কিছু আনতে পারবে না, তার মানে কি আমরা ভারতের নাগরিক নয়? আমরাও তো ভারতের নাগরিক। তারা এই সমাজেরই মানুষ, কিন্তু এই সমাজের হলেও তাদেরকে এক প্রকার সমাজের বাইরে রেখেই বহু মানুষ চলেন এবং কখনো কখনো তারা কিন্তু একটু মুখ লুকিয়েও চলে যান। কিন্তু সেই সমস্ত মানুষ ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে তাদের ভোটাধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার তারা বিভিন্ন সময় তারা দিয়ে এসছেন। এবং অবশ্যই এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে রয়েছেন দুর্বার এই সমস্ত মহিলাদের পাশে সবসময় থেকেছেন। এবং দিদি, আমার কাছে যে প্রথমেই যেটা জানতে চাইব, এই মুহূর্তে আপনাদের এখানে কতজন, মানে এই সোনাগাছিতে কতজন যৌনকর্মী রয়েছে? এখানে ব্রতেল আর ফ্লাইং মিলে 12,000 আছে, 8,000 হচ্ছে ব্রতেল আর ফ্লাইং হচ্ছে 4,000। এটা একটুখানি ভেঙে বলুন। ব্রতেল মানে সবসময় তারা থাকে এখানে, আচ্ছা। ফ্লাইং মানে সকালে আসে বিকালে চলে যায়, তাদেরকে আমরা ফ্লাইং বলি। তারা বাড়ি থেকে আসে, কাজ করে, চলে যায়। আপনি তো জানেন যে এই মুহূর্তে এই যে বললেন টোটাল যে 12,000 মধ্যে ফ্লাইং বলছেন প্রায় 4,000-এর কাছাকাছি। এই 4,000 মানুষ, মানে এই 4,000 মানুষ প্রত্যেকেই কি এখানকার, মানে আমাদের এখানকার নাগরিক, না তার মধ্যে বাইরেরও কিছু আছে? যেটা হচ্ছে যে দুর্বারের ওভারঅল মেম্বার হচ্ছে আমাদের 40,000 ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমি এটা খালি সোনাগাছির হিসেবটা বললাম। যারা এখানে আসে তাদের কাছে আমরা যদি ভারতের ডকুমেন্টস দেখি তাহলে আমরা সবাইকে ভারতীয় ধরে নেব। আমরা ডকুমেন্টসটা প্রথমে দেখি, যেটা হচ্ছে তার কাছে এখানকার কী আছে, আধার কার্ড, ভোটার কার্ড, তার জন্ম সার্টিফিকেট। আমাদের সেলফ রেগুলারি বোর্ডের যে কাজ হয় সেখানে নতুন মেয়ে আসলে তাকে কাউন্সেলিং হয়, সেখান থেকে আমরা জানতে পারি তার কাছে কী ডকুমেন্টস আছে। তাহলে ভারতীয়, সে হয়তো সোনাগাছি থাকলো না ব্যারাকপুর থাকলো, ডেলি যাওয়া আসা হলো, কিন্তু পশ্চিমবাংলার কোনো একটা জায়গা তো বা কোনো এতে রয়েছে, তাহলে সবাই ভারতীয়। এই যে দিদি, এই যে আপনি দেখছেন কাগজে, টিভিতে এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, এবং এই এসআইআর আতঙ্কে কিছু মানুষ মারাও গেছেন। এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেশ খানিকটা উদ্বিগ্ন রয়েছেন। আপনার এখানে যারা রয়েছেন তাদের মধ্যে এই এসআইআর নিয়ে কি মনোভাব রয়েছে? হ্যাঁ দেখুন, এটা একটা সবাই আমরা আতঙ্কে রয়েছি। কেন, যদি যতক্ষণ না ব্যাপারটা ক্লিয়ার জানতে পারবো ততক্ষণ তো একটা আতঙ্ক থাকবে। এই যে 11টা ডকুমেন্টস আনতে বলেছে, সত্যি কি আজকে সবার কাছে খুঁজলে 11টা ডকুমেন্টস কি পাওয়া যাবে? পাওয়া তো যাবে না। আর আমাদের তো যৌনকর্মীদের অফিসিয়ালি ডকুমেন্টস মানে ভোটার আই কার্ড 2002 সালে তৈরি হয়, তাহলে যথারীতি 2002 সালের ভোটার লিস্টে যৌনকর্মীদের নাম থাকবে না। আর যৌনকর্মীরা, আমাদের সমাজ এখনও কিন্তু যৌনকর্মীদের সেই শ্রমিক বলে স্বীকৃতি দেয়নি। তো যৌনকর্মীরা বাড়ি ঘরে সবাই কিন্তু ঠিকঠাকভাবে যেতে পারে না। তাহলে আমার বাবার লিস্ট কি করে নিয়ে আসবো, আমার রিলেটিভের লিস্ট কি করে নিয়ে আসবো ভোটের লিস্টে, যদি 2002 সালে আমার নাম না থাকে? কিন্তু আমাদের বলার বক্তব্য যেটা, যদি আমাদের ভারতের ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, এর ভিত্তিতে প্রত্যেককে আমাদের এসআইআরেতে নাম আসবে, সেটাই আমরা আবেদন করছি আমার ইলেকশন কমিশনের কাছে, আমার রাজ্য সরকার বা পুরো আমার সেন্ট্রাল সব সরকারের কাছে। এটা আমাদের আবেদন যে আমাদের নামটাকে যেন আসে এবং আমাদেরকে যৌনকর্মীদের এই গোষ্ঠীকে যেন
একটু আলাদা করে মানে তাদের দেখা হয় যে যেটুকু আমরা বাড়িতে যেতে পারি না সবাই, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর, বা বাড়ি থেকে চলে এসে বাড়ি থেকে কিছু আনতে পারবে না, তার মানে কি আমরা ভারতের নাগরিক নয়? আমরাও তো ভারতের নাগরিক। তাহলে আমাদের জন্য সেটা ভাবে, যদি সেটা মানে আমাদের জন্য ভাবার জন্য বলছি আর কি। এই যে দিদি ইলেকশন কমিশন বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারকে যে চিঠি দিয়েছে, সেই চিঠি কোনো উত্তর এখনো পেয়েছেন? মানে না, আমরা প্রায় 8 দিন হয়ে গেছে চিঠিটা দিয়েছি, 7 থেকে 8 দিন হয়েছে, এখনও কোনো উত্তর আমাদের কাছে আসেনি। কিন্তু যারা বিএলওরা আমাদের বাড়িতে বাড়িতে আসছে, বলছে ভালোভাবে বলছে যে আপনাদের কাছে যা ডকুমেন্টস আছে আপনারা ফর্মটা ফিল আপ করুন, হিয়ারিংয়ে ডাকবে, তারপর আপনারা কথা বলবেন, যা আছে আপনার কাছে সেটা দিয়েই ফিল আপ করুন। এই যে দিদি বলছেন 30 বছর, 40 বছর বা 15 বছর, 10 বছর যারা চলে এসেছে, এদের বাড়ি ফিরে যাওয়ার কোনো জায়গা নেই? অনেকে আর যেতে চায় না। কেন? বাড়িতে দেখুন, আমার বাবা মা যখন ছিল তখন আমরা বাড়িতে গেছি, এখন আমার বাবা মা নেই, আমার ভাইদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা, তারা আর আমাদেরকে চেনেই না। কেন? আমরা তো বাড়িতে এমনি খুব কম যাই, বা অনেক সময় সমাজ থেকে মেনে নেয়নি, ইচ্ছা থাকলে উপায় নেই। যতক্ষণ নিজের বাবা মা বেঁচে থাকে, যেভাবে সন্তানের প্রতি টান থাকে, অন্য আর কারোর থাকে না। সেই জন্য তখন একটা ইচ্ছা হয় যে মেয়েদের ক্ষেত্রে তো, যে আর কি যাব দেশে, গ্রামের বাড়িতে, যেরকম বিয়ে হলে নিজের স্বামীর ঘরে থেকে বাল বাচ্চা নিয়ে থেকে যায়, তখন তার বাড়িতে যাওয়ার অতটা ইচ্ছা থাকে না, বাপের বাড়ি, তখন আমরা ভুলে যাই। তো এরকমও তো অনেকের আছে, বা অনেকে একেবারে বাড়ি থেকে চলে এসছে, আর যাবে না, যাওয়ার ইচ্ছাও নেই। তাহলে কি আমি তাহলে কি দেশের নাগরিক হব না? দিদি এমন কিছু অভিজ্ঞতা আপনার দীর্ঘ এই দুর্বারের সাথে থাকার সুবাদে দীর্ঘ অনেক কিছু আপনার স্মরণে রয়েছে, হয়তো এমন কিছু ঘটনা সেটা হয়তো আপনার মনকে কাঁদিয়ে দিয়েছিল? এরকম অনেক ঘটনা আছে। আমার কমিউনিটির প্রতি আমার সবসময় সহানুভূতি আছে, বা আমি সেই কমিউনিটির মানুষ, তো তাদের দুঃখে আমার দুঃখ, আমি তাদের জন্য সবসময় আমার কান্না বা আমার মনটাকে কাঁদে, যে আমি চাই আমার কমিউনিটি সবসময় সুস্থভাবে জীবনযাপন করুক, তাদের প্রতি কোনো অন্যায় বা অত্যাচার না হোক, সেটা আমি সবসময় চাই। আমি একজন মানুষ হিসাবে মানুষের কি বলবো, এটা গল্প কথা নয়, এটা আমার মনের কথা। আমি প্রত্যেকটা মানুষকে হেল্প করতে চাই আর কি, মন থেকে চাই, কিন্তু আমার কাছে সেই সুযোগ সুবিধা নেই। সুযোগ সুবিধা থাকলে অবশ্যই আমি করব, যতটুকু আমার করার ক্ষমতা সেটা করব, প্রত্যেকটা মানুষের জন্য করতে চাই, এটা আমার নিজের। এই যে আপনার যারা যৌনকর্মী রয়েছেন, বা আপনার নিজের লড়াইয়ের কথা বলছেন, বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করে না, বাড়িতে তো বাবা মার পরেও এমন তো কেউ আপন থাকে, সে ভাইও হতে পারে, বোনও হতে পারে, যে হয়তো আপনার শৈশবে আপনার পেছনে পেছনে ঘুরেছে, আপনি হয়তো কারোর দিদি বা কারোর। অবশ্যই ঠিকই বলছেন, আমি কারোর দিদি, আমি কারোর বোন, সবটাই। কিন্তু যখন বাড়িতে বাবা মা থাকে, তখন সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানের জায়গাটা একেবারে আলাদা থাকে। সব ভাই কিন্তু বাবা মা মারা যাওয়ার পরে বোনদেরকে এইভাবে মেনে নিতে পারে না, কারণ পেশাগত জায়গা থেকে, এবং মেয়েদেরকে পর করে দেওয়া হয়। যেখানে জন্ম নিয়ে বড় হলো, বিয়ে হলো, সব কিছু হলো, তারপরে কোনো না কোনো একটা সময় মেয়েদেরকে একেবারে মানে বাপের বাড়ি থেকে তাকে পর করে দেওয়া হয়। সেই জায়গা থেকে অনেকে যেতে চায় না। আপনি যখন বলছেন আপনার চোখটা ছলছল করছে, সেটা হতে পারে, মানে অতীতের কিছু অনেক কথা হয়তো মনে পড়ে যাচ্ছে, অনেক কষ্ট নিশ্চয়ই জীবনে, সেখান থেকেই তো হয়তো আজকে সমাজে আপনাদেরকে খুব একটা সেই পুজো হোক, হোটেল হোক, রেস্তোরাঁ হোক, কোথাও না কোথাও কোনো না কোনো, যদি পরিচয় না জানে সেটা আলাদা কথা, পরিচয় হলেই সেখানে হয়তো অন্য বিমর্ষ, সেটাই তো একটা মানে থাকে আর কি, যে ভেদভাব তো থাকেই। এখনও তো সমাজ বা সরকার এই পেশাটাকে স্বীকৃতি দেয়নি, মানুষের মনে সেই খারাপ কথাটা এখনও বসে আছে না, যে খারাপ। যৌনকর্মীরা কিন্তু সমাজসেবক, সবসময় সমাজের উন্নয়নের জন্য কাজ করে এসছে। অতীতটা যদি দেখেন, আজকে এই যে দুর্বারের এতগুলো, মানে টোটাল 44,000 কথা বলছিলেন, 40,000, এই 40,000-এর মধ্যে অনেকে তো যে যার, ধরুন কেউ হয়তো শোভাবাজারে রয়েছে, শোভাবাজার সোনাগাছি এলাকায়, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট আছে, বিভিন্ন জেলাতে হয়তো আছে। এক্ষেত্রে
এই যে 40,000 বা 44,000 যে পরিসংখ্যানটা আপনি দিচ্ছেন, প্রত্যেকেই তো তাহলে কম বেশি, কেউ 30 বছর, 40 বছর, বা হ্যাঁ 20 বছর 10 বছর যারা নিউ জেনারেশন আসছে তারা। সেই সময়কালে, সেই সময় থেকে তারা কি ভোটার কার্ড কিন্তু করেনি, বা তাদের কাছে কি ভোটার না ইলেকশন কমিশন যাই পৌঁছয়নি? না, যেহেতু আমাদের ব্রথেলের কথা বলছি, অফিসিয়ালি কিন্তু প্রথমে কিন্তু 2002 সালেই এই আমরা কার্ডগুলো করতে পারি। সেটা হচ্ছে অ্যাডভোকেসি বলতে হবে, পাবলিক রিলেশনের মাধ্যমে আমরা এটা বলি যে আমাদের যৌনকর্মীদের ভোটার আই কার্ড বা তাদের একটা আইডি প্রুফ দরকার। তারপরেই কিন্তু আমরা ইলেকশন কমিশনারকে বোঝাতে পেরেছি যে সত্যি আমাদের আইডি প্রুফ দরকার। তখন দেবাশিস কুমার মহাশয় ছিলেন আর কি, উনি এসে দাঁড়িয়ে থেকে একদিনেই 350 ভোটার আই কার্ড হয়েছে আমাদের। তারপর থেকেই কিন্তু এই যে ক্যাম্প করে করে প্রত্যেকটা বছরে 2-3 বার ক্যাম্প হচ্ছে, সেখান থেকে আমাদের ভোটার আই কার্ড হয়েছে। এখন যদি আমরা দেখি বেশিরভাগটা সবার কাছে ভোটার কার্ড আধার কার্ড আছে, সেটা আমরা কন্টিনিউ প্রসেস করে দিয়েছি বা করে দিচ্ছি আর কি। বাচ্চাদের বার্থ সার্টিফিকেট করার চেষ্টা করছি, এগুলো আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এই যে 2002-এর পরে যারা এলো, মানে ধরুন যারা 2002-এ তারা ভোটার লিস্টে নাম তুলে ফেললো, হ্যাঁ 2002 সালের পরে যারা এলো, হ্যাঁ সেই পরে আসা মানুষগুলোকে নিয়েই তো ইলেকশন কমিশন এই এসআইআরটা করছে। হ্যাঁ, তা যদি আজকে আমি আবার বলি, স্পেশাল করে যৌনকর্মীদের দিকটা দেখা দরকার। কারণ হচ্ছে 2002 সালে যদি আমাদের ভোটের আই কার্ড হয়েছে আর 2002 সালে এসআইআর হয়েছিল, তাই তো, তাহলে সেখানে তো আমাদের নামটা থাকবে না, যথারীতি থাকবে না। 2025 সালে আমাদের নাম আছে, তাহলে সেই ভিত্তিতে আবার এই যে নতুন পুনরায় যে এসআইআর হচ্ছে, সেখানে আমাদের নামটা নথিভুক্ত হোক, এটা আমাদের দাবি। যার কাছে 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস আছে, তাকে এসআইআরের মাধ্যমে আনা হোক, এটাই আমাদের দাবি। সেই দাবি অনুযায়ী আপনারা চিঠিও দিলেন? হ্যাঁ দিয়েছি, আশা করি আমাদের কথা রাখবে, এটুকু বলতে পারি। আমাদের দিদি আছে এবং ইলেকশন কমিশনার অবশ্যই দেখবে আমাদেরকে, সরকার তো অবশ্যই দেখবে, বা সমাজের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হওয়াটা উচিত, দরকার আর কি। আপনি কি মনে করেন যে এসআইআরটার খুব প্রয়োজন ছিল? আমার মনে হয় না যে খুব প্রয়োজন ছিল, কেন আমি যে একজন দেশের নাগরিক, আমার কাছে তো প্রমাণপত্র রয়েছে। এসআইআরটা করে সেখানে কি প্রমাণ করবে আমি ঠিক জানি না, কেন টেকনিক্যাল ব্যাপার তো এটা, আমি এটা বুঝতে পারছি না যে ভোটার লিস্টের নাম থাকলো বা কী হলো, না থাকলেই বা কী হলো। আমার 3 পুরুষের এখানে চলে আসছে, আমার দাদু, আমি, মানে আমার বাবা, দাদুর পরে বাবা, আমি 3 পুরুষ চলে আসছে, মানে 3 পুরুষ দেখা হচ্ছে যে আমি এখানে ছিলাম কি না। তো সবার যে 3 পুরুষের ডকুমেন্টস থাকবে তা তো নয়। এই 3 পুরুষটা কেন, সেটা তো 1 পুরুষ ধরেও তো হতে পারতো। না, এটা মনে করা হচ্ছে যে যেহেতু বাইরে, বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গা বা এই বিভিন্ন দেশ থেকে মানুষ এসে বাংলায় চলে আসে। আচ্ছা বলুন তো, এই যে এরকম করে এসআইআর করে এটাকে চিহ্নিত করছে, তাহলে আমাদের সরকার যে বিএসএফ বা বিডিআর যেগুলো বসিয়ে রেখেছে, তাদের কাজ কি? তারা বর্ডার পেরিয়ে চলে আসছে কি করে রোহিঙ্গারা, সেটা কি আমাদের দেখার কথা? সেটা তো সরকারের দেখার কথা। তাহলে যে ব্যক্তিগুলোকে বসিয়ে রেখেছে তারা কি দেখছে? তার মানে তারা কিছু দেখছে না, চোখ বন্ধ করে আছে রোহিঙ্গারা বা বাংলাদেশি বা অন্য দেশিরা তারা আমাদের দেশে প্রবেশ করছে। সেটা আমরা কেন তার সাফারটা করতে যাব? কিন্তু তাই তো করতে হচ্ছে। হ্যাঁ, নাহলে সেটা তো ঠিক, আমাদের প্রতি সেই সাফারটা তো করা উচিত, আমরা কেন করব? এটা তো ঠিক নয়। তাহলে এটা তো সরকারের কাজ। সরকার যদি ঠিকঠাক কাজ করতো তাহলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। সরকারের সঙ্গে আমাদের এই পাবলিকদের আমাদের এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে বিভিন্নভাবে, এই জোগাড় করো, ওই জোগাড় করো, ত্যান করো, ফটো তুলে নিয়ে এসো, এত ঝামেলা কেন? এইখানেই তো বলছি যে 2002 সালে যদি নাম না থাকে, 2002-এর পরে যারা নাম তুলেছে, যদিও 2002-তে আর তো ইলেকশন হয়নি, 2004 সালে ইলেকশন হয়েছে লোকসভা, হ্যাঁ, কিন্তু তারপর থেকে যারা ভোটার লিস্টে নাম তুলেছে, ইলেকশন কমিশন সন্দেহটা ওইখান থেকেই করছে। কেন সন্দেহ করবে? কেন? তারপরে কি 2004 সালের পরে ছেলেমেয়েরা কি অ্যাডাল্ট হয়নি? তারা ভোটার লিস্টে নাম তুলবে না? তাহলে তারা কোথায় যাবে? তার মানে কি তখন যে পপুলেশন ছিল সেখানেই থেমে থাকবে? বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, বাচ্চারা বড় হয়নি, 2006 সালে যাদের জন্ম হয়েছে, এখন 2025 সাল, তাহলে তার বয়স কত হচ্ছে? 18 বছর হচ্ছে তো। তাহলে তার তো ভোটার লিস্টে নাম উঠবে, তাহলে সেখানে সন্দেহ কী আছে?
আজকে আপনার কাছে নিশ্চয়ই কিছু না কিছু তো অভিযোগ নিয়ে আসছে আপনার। মেয়েরা যেরকম আসছে তারা কান্নাকাটি করছে, যেরকম একজন যৌনকর্মী অনেক পুরনো, তার মেয়ের কোনো মানে মেয়ের ভোটার কার্ড আধার কার্ড আছে, সব আছে, কিন্তু সেই পুরনো যৌনকর্মীর তার বয়স হচ্ছে এখন 80 বছর, ওনার এখনও ভোটার কার্ড নেই, শুধু আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই আছে, তার 2002 সালের লিস্টের নাম নেই। তার মানে কি ওই মহিলার তো হলো না, তাহলে সেই সন্তানটার কি ভোটার লিস্টে নাম উঠবে না? তার কাছে এত ডকুমেন্টস রয়েছে, তার ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট, তারা কেউ নার্সিং করেছে সে সার্টিফিকেট রয়েছে, তাহলে তো মা তো SIR এর মাধ্যমে আসতে পারে, তাহলে কি আসবে না? এইরকম সংখ্যাটা কীরকম আছে আপনার? আছে, খুঁজে দেখলে অনেক আছে, অনেক আছে, আমাদের কমিউনিটির মধ্যে আছে। এই জন্য আমরা চাই যে আমাদের কমিউনিটির মধ্যে যারা এরকম, তার কাছে যে ডকুমেন্টস আছে, আধার কার্ড, কারো কাছে পাসপোর্ট আছে, কারো কাছে ইলেকট্রিক বিল আছে, কারো কাছে পুরনো ব্যাংকের পাসবই আছে ডকুমেন্টস, আবার সবার কাছে সব কিছু নেই, কিন্তু আমরা যে কোনো দুটো ডকুমেন্টসের ভিত্তিতে তাদেরকে নামটা তোলা হবে। এই 2002 সালটা মাথা থেকে সরিয়ে দিয়ে LICর কাগজ, তাহলে এখন একটা অন্তত দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই অনেকে সবাই করছে, কিন্তু যারা বাড়িতে BLOরা যারা বাড়িতে যাচ্ছে তারা দেখছি খুবই হেল্প করছে, মানুষকে আশ্বাস দিচ্ছে, এইটুকু বলতে পারি। কারণ দেখছি যেটা যে মানুষ বলবে আপনারা ভয় কেন পাবেন, এই যে বোঝানোর একটা ব্যাপার আছে না, এটা অনেক বড় কাজ। করোনার সময়টা আপনাদের কিভাবে কেটেছিল? করোনার সময়টা আমাদের যেটা কেটেছিল, প্রত্যেকটা আমার বোন বা দিদিদের ঘরের মধ্যেই সময়টা কেটেছিল, কেন বাইরে কেউ বেরোয়নি। এবং আমরা দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কলকাতা মিলিয়ে প্রত্যেকটা মেয়েদের কাছে খাবার কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। সেই জন্য কিন্তু দ্বিতীয় টার্ম অবধি একজনও যৌনকর্মী কোনো ব্রতেলে করোনা পজিটিভ হয়নি। আর হয়তো ওই সময়টা সবাই ঘরবন্দি ছিল, বাচ্চারা খুব কষ্ট পেয়েছে, বাচ্চারা বাইরে বেরোতে পারেনি। প্রায় 2 টার্মের মধ্যে কোনো দিদিরা কাস্টমার নেয়নি, তাদের চলে গেছে। ওটা একটা যেরকম সময় কেটেছে, তারপরে কিন্তু ব্যবসাটা অনেক ড্যামেজ হয়েছে, যে অনেক ক্লায়েন্ট আসছে না, অনেক ক্লায়েন্টের কাছে টাকা পয়সা নেই, কাজকর্ম নেই, তাহলে আসবে কি করে, চলছে। তো তখন খাওয়া দাওয়ার কিন্তু কোনো যৌনকর্মীদের কষ্ট হয়নি ওভারঅল, মানে পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের উপরে। যেরকম সরকারের তরফ থেকে আমরা যখন অ্যাপিল করেছিলাম সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু 2 বার আমাদের সরকারের তরফ থেকে চাল, ডাল, আলু, দুর্গাপুজোর সময় শাড়ি এগুলো দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যে রেশনের চালটা, সেটাও কিন্তু ঠিক পরিমাণ পেয়েছে, সেটা আমাদের খেয়েছে। মানে অসুবিধা যেটা ছিল গ্যাস বা এর জন্য, কেরোসিন তেল যারা রান্না করে, সেটাই যে টাকাটা ছিল সেটা দিয়ে করেছে অনেকে, আবার অনেকে রান্না খাবারও দিয়েছে। খাওয়ার কষ্ট কিন্তু কোনো যৌনকর্মীদের হয়নি। আর্থিকভাবে খানিকটা, হ্যাঁ, আর্থিকভাবে হয়েছে, ছেলেমেয়ের পড়াশোনা অনেকটা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন স্কুল আমাদের কেন, সারা পৃথিবী জুড়েই প্যান্ডামিকটা ছিল, সারা পৃথিবী জুড়েই এই লসটা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে সহযোগিতা পেয়েছি, আমাদের দিদি যেরকম চালের ব্যবস্থাটা করেছে, মেন তো আমাদের বাঙালিদের চাল, ভাত বা আটা বা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা পেয়েছি। আর বিভিন্ন সংস্থা যেরকম রামকৃষ্ণ মিশনের তরফ থেকে পেয়েছি, ব্যারাকপুর যেরকম মিলিটারি ক্যাম্পে থেকে পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে এসে আমাদেরকে দিয়ে গেছে। খাবারের কিন্তু আমাদের কোনো অভাব হয়নি। পলিটিক্যাল লোকের কাছ থেকেও পেয়েছি, যেরকম মদন মিত্র স্যার, উনি তো পলিটিক্যাল লোক, উনি কিন্তু আমাদের প্রায় 4 থেকে 5 বার জল থেকে শুরু করে নুন তেল সব কিছু প্যাকেট করে করে দিয়ে গেছে। দিদিও আমাদের দিয়েছেন, মহামান্য আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন, যেটা চাল ডাল যে পারমিট সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে যেটা আমরা পেয়েছি, এগুলো আমরা কন্টিনিউ পেয়েছি। কেন্দ্রীয় সরকার আপনাদের কতটা সহযোগিতা করেছিল এই সময়? ওইভাবে সহযোগিতা বলতে যেটা হচ্ছে, জিরো ব্যালেন্সে কিছু কিছু যৌনকর্মীদের আমরা সংগঠনের পক্ষ থেকে বই করে দিয়েছিলাম, 500 টাকা করে 3 বার পেয়েছে, যাদের জিরো ব্যালেন্সের বই ছিল। সবার ছিল না, যাদের ছিল তারা পেয়েছে। 3 বার পেয়েছে, 3 বার 500 টাকা করে, 1500 টাকা। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে? ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার আমাদের অনেক সাপোর্ট করেছে, সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে লোকাল কাউন্সিলরও ছিলেন,
আমাদেরকে বিভিন্নভাবে ক্যাম্প করে করে কিন্তু দুর্বারকে বলেছে আপনাদের লিস্ট করে দিন, আমাদের এটা ভ্যাকসিন খুব ভালোভাবে আমরা পেয়ে। অর্থাৎ একটা কথা সুকান্ত ভট্টাচার্যের সেই একটা কবিতার কথা মনে পড়ে যায়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ সৌন্দর্য এবং তাদের কাছে কোনো বিষয়বস্তু নয়, তাদের কাছে একটাই তাদের মৌলিক দাবি, সেটা হচ্ছে খাদ্য। এবং সেই খাদ্য জোগাড় করতে গিয়ে আজকে বাসস্থান এবং তার পরিচয়, সেই পরিচয় নিয়েও কিন্তু তারা একটা প্রশ্নচিহ্নের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে। যেভাবে সমাজ তাদের প্রশ্নচিহ্ন হিসেবেই দেখে, আজ নিজেদের অস্তিত্ব নিজেদের পরিচয়ও কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছে। যে কারণে নির্বাচন কমিশন থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে এই যৌনকর্মীরা, এই দুর্বার সমন্বয় কমিটি, যাতে এই মানুষগুলো এদেশের নাগরিক তারা রয়েছেন, কিন্তু সময় মতো কাগজ তারা করে উঠতে পারেনি। আর পারেনি বলেই চাপা একটা উৎকণ্ঠা এখনও কান পাতলে শোনা যাবে সোনাগাছির পতিতাপল্লীতে। আজ এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই ধরনের মানুষের সাথে আমরা কথা বলবো, তাদের বক্তব্য জানব। সমাজ তাদেরকে হয়তো দূরে রাখতে পারে, কিন্তু তারাও সমাজের একটা বড় অংশ। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীতেই।